সিঙ্গাপুরে বসে বাংলাদেশে হামলার পরিকল্পনা, টার্গেট বিজিবি, র্যাব, নেভি, সংসদ সদস্য, গণমাধ্যম। ৮ বাংলাদেশি আটক। দেশটি থেকে ফেরত পাঠানো আরো ৫ জনকে আটক করা হলো ঢাকায়। গ্রেফতারের পর তাদের জিজ্ঞাসাবাদ আমরা অব্যাহত রেখেছি। আইজিপির দাবি, জঙ্গি তৎপরতা দমনে পুলিশ সফল। যারা এই পুলিশের ব্যর্থতা নিয়ে কথা বলেন তাদের জন্য আমাদের এই প্রতিবেদন। বাংলাদেশ পুলিশের কোনো ব্যর্থতা এখানে নেই। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি ওয়াহিদা শব। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ৭১-এ মানবতা বিরোধী অপরাধী কিশোরগঞ্জের শামসুদ্দিন সহ ৪ জনের ফাঁসির আদেশ, ১ জনের আমৃত্যু কারাদণ্ড। নিজামীর রায় পুনর্বিবেচনার আপিলের আদেশ ৫ই মে। অধ্যাপক রেজাউল করিম হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মহাসমাবেশ, যোগ দিয়েছেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পদ্মা সেতুতে রেল সংযোগ সহ ৯টি উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন, ব্যয় ধরা হল ৪৪,০০০ কোটি টাকা। এলপি গ্যাসের সিলিন্ডার কিনতে গ্রাহককে গুনতে হচ্ছে সাধ্যের অতিরিক্ত টাকা। প্রয়োজন বাজার মনিটরিং, সরকার নীতি মেনেই এগোচ্ছে জানালো মন্ত্রণালয়। এবং ফেনীর সোনাগাজী ও চট্টগ্রামের মিরসরাইয়ে চরাঞ্চলে গড়ে উঠছে দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল। পূর্ণাঙ্গ রূপ নিলে কর্মক্ষেত্র হবে ১০ লাখেরও বেশি মানুষের। সিঙ্গাপুরে বসে বাংলাদেশে জঙ্গি হামলা চালানোর পরিকল্পনার অভিযোগে ৮ বাংলাদেশি নাগরিককে আটক করার কথা জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি বলছে এ ব্যাপারে কোনো তথ্য নেই তাদের কাছে। তবে জঙ্গিবাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সিঙ্গাপুর থেকে ফেরত পাঠানো ৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছে তারা। বিকেলে ডিএমপি অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম একথা জানান। তিনি আরও জানান, আগামীকাল তাদের আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করা হবে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। সিঙ্গাপুরে বসে বাংলাদেশে জঙ্গি হামলা চালানোর পরিকল্পনার অভিযোগে অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে ৮ বাংলাদেশি নাগরিককে আটক করার কথা জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গেল মাসের কোনো এক সময় তাদের আটক করা হলেও সম্প্রতি জিজ্ঞাসাবাদে বাংলাদেশে জঙ্গি হামলা চালানোর পরিকল্পনার কথা তারা স্বীকার করেছে বলে দাবি সিঙ্গাপুর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। সিঙ্গাপুরে শ্রমিক হিসেবে কাজ করা ওই ব্যক্তিরা জঙ্গি হামলার জন্য তহবিল সংগ্রহ করেছিল বলেও দাবি করা হয় দেশটির পক্ষ থেকে। সিঙ্গাপুরের একটি গণমাধ্যমে প্রকাশিত খবরে দেখা যায়, বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি, এলিট ফোর্স র্যাব, সিআইডি, সংসদ সদস্য ও মন্ত্রী, সরকারি কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, ধর্মীয় ভিন্ন মতাবলম্বী সহ ১৩ ধরনের পেশাজীবী ও স্থাপনা তাদের টার্গেট ছিল। জঙ্গি হামলা চালানোর জন্য সংগ্রহ করা অর্থ সিঙ্গাপুর পুলিশ জব্দ করেছে বলেও খবর এসেছে দেশটির গণমাধ্যমে। তবে ডিএমপি বলছে, সিঙ্গাপুরে ৮ জনকে আটক করা কিংবা তাদের হামলার পরিকল্পনার ব্যাপারে কোনো তথ্য নেই তাদের কাছে। এখন পর্যন্ত ওইরকম সুনির্দিষ্ট তথ্য পাইনি যে তারা বাংলাদেশে কিংবা সিঙ্গাপুরে কোনো জঙ্গি কর্মকাণ্ড, নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর প্রস্তুতি নিচ্ছিল, এটি আমরা পাইনি। তবে পুলিশ বলছে ২ থেকে ৩ দিন আগে দেশে সিঙ্গাপুর থেকে ফেরত আসা ৫ জনকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে আটক করেছেন তারা। আটককৃতরা জেএমবি কিংবা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য হতে পারে বলে দাবি পুলিশের। এই ৫ জনকে আমরা অবজারভেশনে রেখে আজকে আসলে গ্রেপ্তার করেছি। তো গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদ আমরা অব্যাহত রেখেছি। এছাড়া জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গেল বছর ৩৪ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছিল সিঙ্গাপুর। তাদের সঙ্গে এখন আটক হওয়া ব্যক্তিদের কোনো যোগ সাজশ আছে কিনা প্রশ্ন ছিল পুলিশ কর্মকর্তার কাছে। সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছিল ১৪ জনের বিরুদ্ধে। তারা জেলখানায় রয়েছে, সেই মামলা তদন্তাধীন। প্রাথমিক তদন্তে অপরাধের কোনো প্রমাণ পাওয়া যায়নি, তাদেরকে আমরা সার্ভিলেন্সে রেখে আমরা ছেড়ে দিয়েছিলাম। ২০০৭ সাল থেকে ১১ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে আটককৃতরা সিঙ্গাপুরে গেছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা। ৪-৫ বছর ধরে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। অপেক্ষাকৃত সহজ নিশানায় একের পর এক হামলা ও হত্যার মাধ্যমে নিজেদের সামর্থ্য জানান দেওয়ার পাশাপাশি বড় ধরনের নাশকতার ক্ষেত্র প্রস্তুত করতে চাইছে জঙ্গিরা।
সাম্প্রতিক সময়ে দেশ জুড়ে হত্যা ও নাশকতা সম্পর্কে এমন মত দিয়ে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, দ্রুত এসব বন্ধ করতে না পারলে সামনে অপেক্ষা করছে কঠিন সময়। আর সমাজবিজ্ঞানীদের মতে এভাবে চলতে থাকলে দেখা দিতে পারে সামাজিক শৃঙ্খলা ভেঙে পড়ার আশঙ্কা। খান মোহাম্মদ রুমেলের আরও একটি রিপোর্ট। ধর্মীয় ও গোষ্ঠীগত সংখ্যালঘু এবং ভিন্ন মতাবলম্বীদের নিশানা করে একের পর এক আক্রমণ ও হত্যার মাধ্যমে দেশে ভীতিকর পরিবেশ তৈরি করতে তৎপর উগ্রবাদী সংগঠনগুলো, যার সবশেষ শিকার সমকামী অধিকার বিষয়ক পত্রিকার সম্পাদক জুলহাজ মান্নান ও নাট্যকর্মী মাহবুব রাব্বি তনয় এবং টাঙ্গাইলের দর্জি নিখিল চন্দ্র। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হিসেব মতে গেল 14 মাসে দেশে কমপক্ষে 34টি নাশকতার ঘটনা ঘটেছে, যাতে নিহত হয়েছেন 35 জন, আহতের সংখ্যা 129। জঙ্গিবাদ পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপের মাধ্যমে এসব ঘটনার অন্তত 15টির দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন আইএস। 8টির দায় স্বীকার করেছে আল কায়েদার ভারতীয় উপমহাদেশ AQIS এর কথিত বাংলাদেশ শাখা আনসার আল ইসলাম। বরাবরই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী দাবি করেছে আইএস এর নামে জেএমবি এবং আনসার আল ইসলামের নামে আনসারুল্লাহ বাংলা টিম এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে। তবে বিশ্লেষকদের মতে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে এসব ঘটানো হচ্ছে। ঘটনাগুলো যারা ঘটাচ্ছে তাদের সুনির্দিষ্ট যেমন ইমিডিয়েট লক্ষ্য আছে, সুদূর প্রসারী লক্ষ্য আছে। যে কোনো একটা রাষ্ট্রের তার কিন্তু প্রথম কাজ হচ্ছে জনগণের, রাষ্ট্রে যারা বাস করে প্রজা, তার জানমালের নিরাপত্তা বিধান করা। সমাজবিজ্ঞানীদের মতে বেশি দিন এই অবস্থা চলতে থাকলে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা দেখা দিতে পারে। তবে এ ব্যাপারে দ্বিমত রয়েছে নিরাপত্তা বিশ্লেষকদের। এই ঘটনার মাধ্যমে সামাজিক শৃঙ্খলা ভেঙে পড়ার কোনো আশঙ্কা করছে না। সংখ্যাটা যখন বৃদ্ধি পেয়ে যায় সেই সময় একটা ইন্টারসেকশনে গিয়ে কিন্তু কলাপস করে। অনেক গোষ্ঠী আছে যারা এক সময় নিজেরা যখন এফেক্টেড হয়ে যায় সেই মুহূর্তে তখন তারা ওই বিক্ষোভ সৃষ্টি করে এবং এই বিক্ষোভগুলো ব্যাপক আকারে ছড়িয়ে যেতে পারে। দুজনেই বলছেন এই পরিস্থিতির পরিবর্তনের জন্য আইনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সদিচ্ছা ও তৎপরতা জরুরি। তার ক্ষমতাটাকে প্রয়োগ। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এটা গত 3.5 বছরে দেশে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে 37টি। পরিমাণ ও মাত্রায় বছরে বছরে বেড়েছে হামলা। তারপরও জঙ্গিবাদ দমনে বাংলাদেশের পুলিশ সফল বলে দাবি করেছেন পুলিশ মহাপরিদর্শক AKM শহীদুল হক। সকালে পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। তবে তার বিভিন্ন তথ্যের অসঙ্গতি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন তুললে তিনি এক পর্যায়ে তড়িঘড়ি করে চলে যান। ওমর ফারুকের রিপোর্ট। 2013 সালের মধ্য ফেব্রুয়ারিতে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ব্লগার রাজীব হায়দার হত্যার মধ্য দিয়ে দেশে মুক্তমনাদের উপর হামলার শুরু। 2016 সালের এপ্রিল পর্যন্ত এ ধরনের ঘটনা ঘটে 37টি। তবে 2014 সালে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। সেই হিসেবে 37টি জঙ্গি হামলার ঘটনা ঘটে 2.5 বছরে। 2013 সালে জঙ্গি হামলার ঘটনা ঘটে 2টি। এতে আনসারুল্লাহ বাংলা টিম একজনকে হত্যা ও আরেকজনকে আহত করে। 2015 সালে হামলা কয়েকশো গুণ বেড়ে যায়। এ সময় 16 জনকে হত্যা এবং 9টি হত্যা চেষ্টা চালানো হয়। এর মধ্যে 6টি ঘটিয়েছে আনসারুল্লাহ বাংলা টিম, জেএমবি ঘটিয়েছে 18টি। তবে ইতালীয় নাগরিক তাবেলা সিজারকে কোন জঙ্গি সংগঠন হত্যা করেছে তা নিশ্চিত নয় পুলিশ। 2016 সালের প্রথম 4 মাসে 9 জনকে হত্যা করা হয়েছে। কিছু জঙ্গি গোষ্ঠী মঙ্গলবার সকালে পুলিশ সদর দপ্তরে এসব পরিসংখ্যান সাংবাদিকদের হাতে তুলে দিয়ে পুলিশ মহাপরিদর্শক দাবি করলেন জঙ্গিবাদ দমনে তারা সফল। যতগুলি ঘটনা ঘটেছে তার 90% এই বাংলাদেশ পুলিশ উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে এবং গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। যারা এই পুলিশের ব্যর্থতা নিয়ে কথা বলেন, যারা বলেন যে পুলিশ পারতেছে না, তাদের জন্য আমাদের এই প্রতিবেদন। বাংলাদেশ পুলিশের কোনো ব্যর্থতা এখানে নেই। পুলিশের পরিসংখ্যানে কলাবাগানের ডাবল মার্ডার মামলায় এখনো কেউ গ্রেপ্তার না হলেও এর মূল ঘটনা উদ্ঘাটনের দাবি সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে তা সংশোধন করা হয়। তবে পুলিশের দেয়া পরিসংখ্যানে প্রথমবারের মতো ব্লগার অভিজিৎ হত্যা মামলায় 8 জনকে গ্রেপ্তারের কথা বলা হয়েছে। আইজিপি তার দাবির পক্ষে সাফল্যের যে পরিসংখ্যান উপস্থাপন করেছেন তাতে আরও দেখা যায় 37টি মামলার মধ্যে বিচার সম্পন্ন হয়েছে মাত্র 1টির, চার্জশিট দেওয়া হয়েছে 6টি মামলার। 34টি মামলার মূল ঘটনা উদ্ঘাটন করার দাবি করা হলেও 31টি মামলারই এখনো তদন্ত শেষ হয়নি। পূর্ণাঙ্গ চার্জশিট দিতে হলে যা যা দরকার ওগুলি কালেকশন করার কিছু সময় লাগে, এই জন্য আমরা সেই সময় নিচ্ছি। এখন যখনই সেটা আমরা পারবো তখন সেগুলো দিয়ে দেবো। কিন্তু ডিটেকশনের ব্যাপারে কোন রকম বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। এটা তো কলাবাগানের ঘটনা তো ডিরেক্টর বলেছে, এটা ডিরেক্টর ভুল লেগছে, মামলাটি তদন্তাধীন আছে। সফলতার দাবি ও সরবরাহ করা তথ্যের নানা অসঙ্গতি নিয়ে প্রশ্নের মুখে তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন শেষ করেন পুলিশ মহাপরিদর্শক। আচ্ছা, অনেক প্রশ্ন হয়েছে, আর দোকানে ভাই সবকিছু কভার করছে। এখন আপনাদের ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা।
একাত্তরে মানবতা বিরোধী অপরাধের দায়ে কিশোরগঞ্জের শামসুদ্দিন আহমেদ সহ 4 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। অপর আসামি আজহারকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় দেন। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় হত্যা, অপহরণ, নির্যাতন ও অগ্নিসংযোগের 7টি অভিযোগ ছিল আসামিদের বিরুদ্ধে। এদের মধ্যে শামসুদ্দিন ছাড়া সবাই পলাতক। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আইলা ও বিদ্যানগর গ্রামে 8 জনকে হত্যা ও 1 জনকে নির্যাতন, আইলা গ্রামের হোসেন মিয়াকে হত্যা, একই গ্রামের আব্দুল গফুরকে অপহরণের পর হত্যা, করিমগঞ্জ উপজেলার ডাকবাংলোতে শান্তি কমিটির কার্যালয়ে ফজলুর রহমান মাস্টারকে হত্যা, রামনগর গ্রামে পরেশচন্দ্র সরকারকে হত্যাপূর্ব নাবাইল কালীপুর গ্রামের আবু বকর সিদ্দিক ও রূপালী রায়কে হত্যা এবং আতকাপাড়া গ্রামের 20 থেকে 25টি বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে শামসুদ্দিন, নাসির, মান্নান ও হাফিজউদ্দিনকে মৃত্যুদণ্ড এবং আজহারুল ইসলামকে আমৃত্যু কারাদণ্ড দেন। এছাড়া সবাইকেই বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। মোট 4 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং 1 জনকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। আর এই যে 4 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা হচ্ছেন অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এটিএম নাসির, গাজী আব্দুল মান্নান এবং হাফিজউদ্দিন। আর যাকে আমৃত্যু শাস্তি দেওয়া হয়েছে তার নাম হচ্ছে আজহারুল ইসলাম। 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল সেই যুদ্ধটিকে মাননীয় ট্রাইব্যুনাল আজকে রায়ের অবজারভেশনে বলেছে এটি ছিল একটি ইন্টার স্টেট ওয়ার। এই অবজারভেশনের পরে যারা বাংলাদেশের 1971-এর মুক্তিযুদ্ধকে নিয়ে বলেন যে সেটি আভ্যন্তরীণ গোলযোগ ছিল কিংবা বিচ্ছিন্নতাবাদীদের বিদ্রোহ অথবা রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষার লড়াই, সেটি বলবার আর কোনো জায়গা থাকলো না। তবে ন্যায় বিচার পাননি দাবি করে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। আজকে যে রায় প্রচার করেছে সেই রায়ে আমরা ক্ষুব্ধ হয়েছি এবং মনে করি আসামি শামসুদ্দিন ন্যায় বিচার পান নাই। তাকে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণবশত প্রসিকিউশনের শিকারু সাক্ষীর মাধ্যমে আজকে সাজা প্রদান করা হয়েছে। এই মামলাটি নিয়ে মানবতা বিরোধী অপরাধের 23টি মামলার নিষ্পত্তি করল ট্রাইব্যুনাল, যাতে সাজা পেয়েছে 31 জন অপরাধী। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে রায়ে সন্তোষ প্রকাশ করেছেন কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ। রায় ঘোষণার পর বিজয় মিছিল বের করে বিভিন্ন সংগঠন। এ সময় মিষ্টি বিতরণ করেন তারা। পাশাপাশি পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার করে রায় কার্যকরের দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। 4 জন পলাতক আছে। আমি আশা করব আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অতি সত্বর এদেরকে গ্রেফতার করে বিচারের আওতাধীন আনিয়ে বিচার করা হোক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে যে ফাঁসির রায় হয়েছে তাতে এই জেলার সকল মুক্তিযোদ্ধারা, কিশোরগঞ্জবাসী আমরা সকলে আজ আনন্দিত, উদ্বেলিত। আমরা যে আশা করেছিলাম তাদের ফাঁসি, এই সর্বোচ্চ শাস্তি তাদের হয়েছে, এটি তাদের প্রাপ্য। মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার চেয়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আবেদনের রায় দেয়া হবে আগামী বৃহস্পতিবার। আজ উভয় পক্ষের শুনানি শেষে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ এই দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা রিভিউয়ে নিজামীর মৃত্যুদণ্ড বহাল থাকবে। আসামি পক্ষ মনে করেন খালাস পাবেন নিজামী। আফজাল হোসেনের রিপোর্ট। মানবতাবিরোধী অপরাধের দায়ে গত 6 জানুয়ারি জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের সাজা বহাল রেখে সংক্ষিপ্ত রায় দেন আপিল বিভাগ। এর 3 মাসের মাথায় পূর্ণাঙ্গ রায় প্রকাশ পেলে রায় পুনর্বিবেচনা আবেদন করেন নিজামী। মঙ্গলবার সকাল 9:30টায় শুরু হয় রিভিউ শুনানি। শুনানিতে খালাস চেয়ে প্রায় 1.5 ঘন্টা যুক্তিতর্ক উপস্থাপন করেন আসামিপক্ষ, আর সাজা বহালের পক্ষে 1 ঘন্টার মতো শুনানি করেন রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের শুনানি শেষ হলে আগামী বৃহস্পতিবার রায়ের দিন ধার্য করেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা রিভিউয়ের রায়েও নিজামীর মৃত্যুদণ্ড বহাল থাকবে। যথেষ্ট তথ্যপত্রের ভিত্তিতেই মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে 3টি চার্জে। মৌখিক সাক্ষী, দালিলিক সাক্ষী সব বিবেচনা করেছেন। বিবেচনা করেই তারা ট্রাইব্যুনালের রায়টাকে বহাল রেখেছেন। সুতরাং এই রায়কে পুনর্বিবেচনা করার কোনো প্রয়োজন নাই এবং কোনো অবকাশও নাই। শুনানিতে প্রধান বিচারপতি বলেন, বিচারের নামে তামাশা নয়, যুদ্ধাপরাধীর বিচার করা হচ্ছে আন্তর্জাতিক মান বজায় রেখে। প্রধান বিচারপতি বলেছেন যে না, আমরা সমস্ত সাক্ষী, তথ্য উপাত্ত এগুলো দেখেই এই বিচার করছি এবং এই বিচারকে কোনো মত নেই মকারি বলা যাবে না। 195। এদিকে আসামিপক্ষ মনে করেন রিভিউয়ে খালাস পাবেন নিজামী। 3টা অভিযোগ থেকে শেষে মুক্তি পাওয়ার যোগ্য
এবং প্রসিকিউশনের কেস যদি বিশ্বাস করা হয় পরোক্ষভাবে যদি যুক্ত থাকে তার জন্য তাকে মৃত্যুদণ্ড হতে পারে। এর আগে 2014 সালের 29 অক্টোবর মুক্তিযুদ্ধের সময় পাবনার বাউশগাড়ি সহ কয়েকটি গ্রামে গণহত্যা চালিয়ে প্রায় 400 জনকে হত্যা, 30 থেকে 35 জনকে ধর্ষণ এবং বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা ও উস্কানির 3টি অপরাধে নিজামীর মৃত্যুদণ্ড এবং 2টি অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বাস ও চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ, 5 জন নিহত, আহত অন্তত 25। 3 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন কুয়েতের প্রধানমন্ত্রী। বিকেল 5:15টার দিকে একটি বিশেষ বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বাংলাদেশ সরকারের মন্ত্রী ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল মোবারক আল হামাদ আল সাবাব। পরে 3 বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে এই সফরে 2 দেশের মধ্যে বিনিয়োগ, সামরিক সহযোগিতা এবং ভিসা অব্যাহতি বিষয়ে 3টি চুক্তি হওয়ার কথা রয়েছে। কুয়েত প্রধানমন্ত্রী সফর সঙ্গী হিসেবে রয়েছেন দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী, অর্থ ও তেল মন্ত্রী এবং শিক্ষামন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্প সহ 9টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এতে ব্যয় ধরা হয়েছে 44,000 কোটি টাকা। সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে 2015-16 অর্থ বছরের 29তম সভায় এই প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। নিজস্ব অর্থায়নে পদ্মার বুকে দেশের দীর্ঘতম সেতু নির্মাণের কাজ চলছে বেশ জোরে সোরেই। 2018 সালের ডিসেম্বরেই শেষ হওয়ার কথা রেল ও সড়ক চলাচলের সুযোগ রেখে নির্মাণাধীন এ সেতু। নির্ধারিত সময়ে সড়কের পাশাপাশি রেল যোগাযোগও নিশ্চিত করতে চায় সরকার। আর তাই চীন সরকারের কাছে G2G পদ্ধতিতে 2% সুদে নেয়া 24,749 কোটি টাকার আর্থিক সহায়তায় প্রায় 35,000 কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতুর 2 পাশে রেল সংযোগ স্থাপন প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী সাংবাদিকদের জানান, নতুন রেল লাইন স্থাপনের কারণে প্রকল্পের ব্যয় কিছুটা বেড়েছে। এ প্রকল্প বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে 2022 সালের ডিসেম্বর পর্যন্ত। 2018 সালের মাঝে ট্রেনও চলবে একই সময় এবং আমাদের উপরে যানবাহনও চলবে একই সময়। মোট 172 কিলোমিটার রেলওয়ে লাইন তৈরি করব। 34,988 কোটি টাকার মাঝে 10,239 কোটি টাকা হবে সরকারের, আর 24,749 কোটি টাকা হবে আমাদের প্রকল্প সাহায্য। চায়না রেলওয়ে কাজ করবে, আমরা টাকা পেমেন্ট করব। এটা 20 বছরের রিপেমেন্ট, 2% মতো আমাদের ইন্টারেস্ট রেট আসবে। এছাড়াও মঙ্গলবারের একনেক সভায় 6,250 কোটি টাকা ব্যয়ে ঢাকা খুলনা মহাসড়ক নির্মাণ প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়। মন্ত্রী জানান, জমি অধিগ্রহণের খরচ বাড়ায় অন্যান্য মহাসড়ক নির্মাণ প্রকল্পের চেয়ে ঢাকা খুলনা 4 লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় বেড়েছে। সবচাইতে জায়গা জমির দাম বেশি ছিল বাংলাদেশে। পুরো জমিটাই কিনতে হবে। শুধু জমির কারণেই দাম বাড়তেছে, শুধু জমির কারণে। এ সময় পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মার্চ মাসের 5.65 থেকে সাধারণ মূল্যস্ফীতি কিছুটা কমে এপ্রিলে 5.61 ভাগে দাঁড়িয়েছে বলেও জানান তিনি। মুস্তাফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সম্পদ গ্যাস পাইপলাইনের মাধ্যমে তা পাচ্ছেন 25 লাখ গ্রাহক, যা দেশের জনসংখ্যার মাত্র 7%। আর বাকিদের জন্য 2011-12 অর্থ বছরের বাজেটে দেয়া হয়েছিল বোতলজাত লিকুইড পেট্রোলিয়াম বা এলপি গ্যাস ব্যবহারের সুযোগ। 4 বছর পরে এখন এলপিজির চাহিদা 4 লাখ টন, তবে সরবরাহ রয়েছে মাত্র 1,80,000 টন। এ কারণে এলপি গ্যাসের জন্য গ্রাহককে গুনতে হচ্ছে সাধ্যের অতিরিক্ত টাকা। শাকিলা শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ওমর ফারুক। সাংসারিক খরচের নিত্য তালিকার একটি বড় অংশই ব্যয় হয় জ্বালানি চাহিদা মেটাতে। আবার দিনকে দিন সেই ঘরে বাড়ছে সদস্য, ফলে আহারের প্রশ্নে শুধু বাড়ির গাছই নয়, শুকনো কাঠও গৃহস্থ কিনছেন বাজার থেকে। বিকল্প জ্বালানি হিসেবে সিলিন্ডারজাত গ্যাস ব্যবহার অপেক্ষাকৃত নির্ঝঞ্ঝাট হলেও এখানে বাদ সাধে এর ক্রয় মূল্য। গ্যাসের খরচা বেশি পড়ে, এই জন্য আমরা এইসব লাকড়ি পুড়ি। 900 টাকায় কিনাই না 950 বিক্রি করি।
6 সদস্যের একটি মধ্যবিত্ত সংসারে যেখানে প্রতি মাসে জ্বালানি কাঠের ব্যয় দাঁড়ায় 800 টাকা, এলপি গ্যাসে সেই অঙ্ক ছাড়িয়ে যায় 2000-এর ঘর। অন্যদিকে পাইপলাইনের গ্যাসে মাত্র 650 টাকায় চাহিদা পূরণ করেন দেশের সবচেয়ে অগ্রসর জনগোষ্ঠী। কিনে আনছি বস্তা দিয়ে এগুলা রান্না করতে হয়। সিলিন্ডার গ্যাসে আপনার একটা 1500 টাকা নেয়, কারণ সবসময় তো আর এটা আমাদের সম্ভব না। এই গ্যাসগুলি আমাদের ফ্যামিলি থেকে 15 দিন যায়। দেশের মোট জনসংখ্যার 93% মানুষ এখনো গৃহস্থালী রান্নাবান্নায় জ্বালানি হিসেবে নির্ভর করে কাঠের উপরে। উচ্চ মধ্যবিত্ত এবং মধ্যবিত্তের মধ্যে যারা সিলিন্ডারজাত গ্যাস ব্যবহার করেন তাদের কাছে এখনো নিয়মিতভাবে এই পণ্যটি ক্রয় ক্ষমতার মধ্যে থাকছে না। এর জন্য প্রয়োজন বাজার মনিটরিং এর। সম্পদের যে সমবিতরণ হওয়া উচিত নাগরিকদের মধ্যে, সেটা তো হচ্ছে না, সরকার সেখানে ব্যর্থ হচ্ছে। এটার থেকে যদি আমরা রেন্ট উঠিয়ে আমরা যদি সাবসিডি দেই এলপিজিতে, ক্রস সাবসিডির মাধ্যমে এটা করা সম্ভব। বিতরণ সংশ্লিষ্টরা স্বীকার করছেন 200 টাকা পর্যন্ত বেশি দামে বিক্রির বিষয়টি। আবার আমদানিকারকদের অজুহাত একেবারেই ভিন্ন। 12 কেজি সিলিন্ডারের দাম 1650 টাকা থেকে 1700 টাকা এরকম, শুধু সিলিন্ডার। তার সাথে রিফিল 950 টাকা, প্রায় 2800-2900 টাকার মতো পড়ে যায়। পাইপলাইন গ্যাসটা অনেক সস্তায় দেওয়া হচ্ছে, এই জন্য মনে হচ্ছে এটা 3 গুণ। আসলে পাইপলাইন গ্যাসটা যেটা আমাদের আন্তর্জাতিক কোনো স্ট্যান্ডার্ডের সাথে না, এটা অনেক ভর্তুকি দিয়ে অল্প কিছু জনগণকে সুবিধাটা সরকার দিচ্ছে। এদিকে সিলিন্ডারের বাজারে স্থিতি অবস্থা আনতে সরকারও নীতিগতভাবে এগোচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। কিভাবে আমরা মূল্য নির্ধারণ রাখবো, কিভাবে রেগুলেট করবে, কে রেগুলেট করবে, সিলিন্ডারগুলি রেগুলেট করবে কে, এবং এই সিলিন্ডারগুলো মার্কেটিং করব কিভাবে। আশা ছিল গত মাসে আসার, এখনো তো বসে আছি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। তাহলে সেটা আগে কি? ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর। হাই ভোল্টেজ ম্যাচে লিজেন্ডস অফ রূপগঞ্জকে 7 উইকেটে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আগে ব্যাট করে 212 রানে অল আউট হয় রূপগঞ্জ। জবাবে থারাঙ্গা মুশফিকের 50-তে 3 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে মোহামেডান। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে 107 রান যোগ করেন রূপগঞ্জের মিজানুর রহমান ও জুনায়েদ সিদ্দিকী। কিন্তু এরপর মোহামেডানের 2 স্পিনার হাবিবুর ও নাঈম ইসলাম জুনিয়রের দুর্দান্ত স্পিন বোলিংয়ে রূপগঞ্জের ব্যাটসম্যানরা উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি। সৌম্য মিঠুনরাও দ্রুত ফিরে যান। শেষ পর্যন্ত 212 রানে অল আউট হয় লিজেন্ডস অব রূপগঞ্জ। নাঈম ইসলাম জুনিয়র নেন 4 উইকেট। জবাবে ব্যাট করতে নেমে দলীয় 52 রানে ওপেনার ইজাজ আহমেদ আউট হন। তবে মোহামেডান অধিনায়ক মুশফিক ও অভিজ্ঞ লঙ্কান ব্যাটসম্যান থারাঙ্গা তৃতীয় উইকেটে 106 রান যোগ করেন। মুশফিকের টানা তৃতীয় 50 ইনিংস ও থারাঙ্গার দলীয় সর্বোচ্চ 71 রানে 3 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান। সন্ধ্যার সময়ে আরো থাকছে। আগামী 1 সপ্তাহের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ময়লার ঝুড়ি বসানোর কাজ শেষ হবে। নির্দিষ্ট স্থানে ময়লা না ফেললে আর্থিক জরিমানার হুঁশিয়ারি মেয়রের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে কর্মবিরতি সহ প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রেখেছেন শিক্ষক শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে বেলা 12টা থেকে সিনেট ভবনের সামনে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ইংরেজি বিভাগ সহ বিশ্ববিদ্যালয়ের অন্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরাও অংশ নেন। এছাড়া বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সমাবেশে উপস্থিত হয়ে আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন। তারা রেজাউল করিম সহ সব শিক্ষক হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানান। সমাবেশে বক্তারা বলেন, পুলিশ প্রশাসন এ ব্যাপারে কঠোর ব্যবস্থা না নিলে তারা শ্রেণীকক্ষে ফিরে যাবেন না। এদিকে একই দাবিতে সকালে ইংরেজি বিভাগের সামনে থেকে একটি মৌন মিছিল বের করেন বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, এবং এখন যদি আমরা সবাই চুপ করে থাকি আসলে, তাহলে দেখা যাবে যে পরবর্তীতে আমাদের আরো শিক্ষক হয়তো বা মারা যেতে পারেন। আমরা এটা আর দেখতে চাই না। আমরা স্যারের হত্যাকারীদের বিচার চাইতে যা কিছু করা লাগে করে যাব। আমাদের মঞ্চ সবসময় অ্যাক্টিভ থাকবে, যতজনই থাকি না কেন। সমুদ্র উপকূলীয় ফেনী, সোনাগাজী ও চট্টগ্রামের মিরসরাইয়ের চরাঞ্চলে গড়ে উঠেছে সম্ভাবনার বাংলাদেশ, যেখানে পর্যায়ক্রমে নির্মাণ কাজ শুরু হয়েছে প্রায় 35,000 একর জমির ওপর দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল।
সংশ্লিষ্টরা বলছেন এই অর্থনৈতিক অঞ্চল পূর্ণাঙ্গ রূপ নিলে কর্মক্ষেত্র সৃষ্টি হবে 10 লাখেরও বেশি মানুষের। রিপোর্ট করেছেন বক্তিয়ার মুন্না, ক্যামেরায় ছিলেন জুলহাস তালুকদার। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রামের মিরসরাই ও ফেনীর সোনাগাজীর প্রায় 35,000 একরের উপর গড়ে উঠেছে দেশের সর্ববৃহৎ পরিকল্পিত বহুমুখী অর্থনৈতিক অঞ্চল। পর্যায়ক্রমে প্রাথমিকভাবে শুরু হয়েছে মিরসরাই অংশে 2100 ও সোনাগাজীর অংশে 8000 একর ভূমির ওপর শিল্পাঞ্চল স্থাপনের কাজ। প্রথম দফা 148 কোটি টাকা ব্যয় ভূমি উন্নয়ন, সীমানা প্রাচীর, সংযোগ সড়ক, পানি ও বিদ্যুৎ লাইন স্থাপন সহ বেড়িবাঁধের কাজ শেষ হলেই চলতি বছরের ডিসেম্বরে আহ্বান করা হবে শিল্প প্লট বরাদ্দের আবেদন। 10 বছরের মধ্যে এই শিল্প অঞ্চল সম্পন্ন হলে কর্মসংস্থানের সুযোগ হবে 10 লাখেরও বেশি লোকের। মিরসরাই যায় হাট বাজার করতে হয়, অনেক দূরান্ত এলাকা। যদি আমাদের এখানে রাস্তাঘাট হয়, ইকোনমিক জোন হয়, তাহলে আমরা অনেক উপকৃত হব। এই অঞ্চলের যুবকেরা বেকারত্বটা গুছাই যাবে, আমরা আর্থিকভাবে সফলতা অর্জন করব। আমাদের এই এলাকার নারীরা কোনো কাজ করতেও পারে না, যদি এই শিল্প জোনটা হওয়ার পরে আমাদের এই এলাকার নারীরা কিছুটা কাজ করার সুযোগ পাবে। যারা চাকরি করবে এরা তো থাকতে হবে, খাইতে হবে। ইকোনমিক জোনের বাইরেও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠবে স্ব-উদ্যোগে। সম্প্রতি উন্নয়ন কাজের অগ্রগতি দেখতে এসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব জানালেন আশার আলোর কথা। বাংলাদেশে 100টি ইকোনমিক জোন, তার এটি একটি, এবং এটি হবে বৃহত্তম। এখানে একটা বিশাল শহর তৈরি হবে, শিল্প শহর। শিল্পের সঙ্গে সম্পৃক্ত যত কিছুর প্রয়োজন, এখানে যারা কাজ করবে তাদের জন্য আবাসস্থল, বিনোদনের জায়গা, রাস্তাঘাট, হাসপাতাল, স্কুল, কলেজ সবই তৈরি হবে। যদিও লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে 10 বছরে এটাকে আমরা পূর্ণ উৎপাদনে নিয়ে যাব, কিন্তু তার আগেই আমরা উৎপাদনে নিয়ে যেতে পারবো পূর্ণমাত্রা, এই বিশ্বাস করি। গত 28 ফেব্রুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কাজের উদ্বোধন করেন। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। আগামী এক সপ্তাহের মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ময়লার ঝুড়ি বসানোর কাজ শেষ হবে জানিয়ে মেয়র সাইদ খোকন বলেছেন, এরপরও যারা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবে না তাদেরকে আর্থিক জরিমানা করা হবে। সকালে পুরান ঢাকায় এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। পরিচ্ছন্ন ঢাকা শীর্ষক এই আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আ মশ আরিফিন সিদ্দিকী সহ অনেকেই উপস্থিত ছিলেন। নিজের শহরকে পরিচ্ছন্ন রাখতে যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করতে প্রত্যেক নাগরিকের প্রতি আহ্বান জানান তারা। দক্ষিণ ঢাকাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন আপ্রাণ চেষ্টা চালাচ্ছে বলেও জানান মেয়র সাইদ খোকন। পর্যায়ক্রমে নগরীর অন্যান্য সমস্যাগুলোরও সমাধান করা হবে জানিয়ে নগরবাসীর সহযোগিতা চান মেয়র। আপনার পরিবারের সদস্যকে সুস্থ রাখতে হবে। ডাস্টবিন লাগানোর কাজ চলছে, অর্ধেক ইতিমধ্যে লেগে গেছে। আগামী 7 দিনের মধ্যে 10 দিনের মধ্যে 5700 ডাস্টবিন এই পুরনো ঢাকা সহ ঢাকা দক্ষিণ এলাকাতে লেগে যাবে। আমরা ডাস্টবিনগুলো দিচ্ছি। এরপরেও যদি কেউ ডাস্টবিনে না ফেলে অভ্যাস দোষে যদি এদিক সেদিক ফেলে দেয়, তার ব্যবহারকে নিয়ন্ত্রণে আনার জন্য আমরা কিন্তু জরিমানার ব্যবস্থা করব। কক্সবাজারের চকরিয়ায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 25 জন। সকালে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের ফাঁসিয়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, কক্সবাজারগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি চাঁদের গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চাঁদের গাড়ির 4 যাত্রী নিহত হন। পরে আহত 26 জনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এখনও নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। আগামী 10 ও 11 জুলাই আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিল উপলক্ষে 500 স্বেচ্ছাসেবক খাদ্য বিতরণের কাজে নিয়োজিত থাকবে। সকালে রাজধানীর ধানমন্ডিতে প্রিয়াঙ্কা কমিটি সেন্টারে এক বৈঠকে এ তথ্য জানানো হয়। খাদ্য উপকমিটির এই বৈঠকে কমিটির আহ্বায়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানান, কেন্দ্রীয় সম্মেলনে আসা ডেলিগেট ও কাউন্সিলরদের জন্য সম্মেলনের দুদিনই খাবারের ব্যবস্থা থাকবে। খাদ্য বিতরণের কাজে 3 ভাগে বিভক্ত স্বেচ্ছাসেবকদের দল থাকবে। সব কাজ সুষ্ঠুভাবে তদারকির জন্য খাদ্য উপকমিটির অন্তর্গত সদস্যদের নাম ঘোষণা করেন এ কমিটির সদস্য সচিব খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, এ কমিটির সকল সদস্যই ত্যাগী এবং অভিজ্ঞ। যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের ওপর চাপ প্রয়োগ করে মুক্ত বাণিজ্য বিষয়ক TTIP চুক্তি করতে চাচ্ছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস।
চুক্তির সমঝোতা বিষয়ে গোপন নথি প্রকাশ করে এমনটা জানায় তারা। একই সঙ্গে চুক্তিটি হলে তা পরিবেশের জন্য ঝুঁকির কারণ হতে পারে বলেও সতর্ক করেছে সংগঠনটি। প্রকাশ হয়ে পড়া যুক্তরাষ্ট্র ইইউ সমঝোতার গোপন নথির বরাত দিয়ে তারা আরও জানায়, মানবাধিকার, জনস্বাস্থ্য এমনকি ইন্টারনেটে গোপনীয়তা রক্ষার উপরও এ চুক্তির খারাপ প্রভাব পড়তে পারে। তবে গ্রিনপিস প্রকাশিত তথ্য পুরোপুরি ভিত্তিহীন বলে জানিয়েছে ইউরোপীয় কমিশন। টিটিআইপি বিষয়ে যুক্তরাষ্ট্র ইইউ দুপক্ষের বিভিন্ন প্রস্তাব নিয়ে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলছে বলেও জানান তিনি। দেশের ফুটবল প্রসঙ্গ, এএফসি অনূর্ধ্ব 14 বালিকা আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে জয় করায় দলের ফুটবলার ও কর্মকর্তাদের সম্বর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সাইপ পাওয়ারটেকের পৃষ্ঠপোষকতায় এই সম্বর্ধনা দেয় বাফুফে। এদিকে দক্ষিণ ও মধ্য এশিয়ার বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় দলের ফুটবলারদের অভিনন্দন জানিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। সম্বর্ধনায় প্রত্যেক ফুটবলারকে ফুলেল শুভেচ্ছার পাশাপাশি নগদ 15,000 টাকা করে দেয়া হয়। এছাড়াও ফুটবলারদের প্রশিক্ষণের জন্য ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখা হবে বলে আশ্বাস দিয়েছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। এশিয়ান ফুটবল কনফেডারেশনের এই আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে ভারতকে 3-1 এবং নেপালকে 9-0 গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ, যেখানে স্বাগতিক তাজিকিস্তানকে 9-1 গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। ফাইনালে ভারতকে 4-0 গোলে উড়িয়ে দিয়ে ইতিহাস রচনা করে বাংলার প্রতিনিধিরা। Heartiest congratulations to these young girls. This is something যেটা আমরা তোমাদের দ্বারায় আমরা সবাই গর্বিত, এবং এই গোটা পাওনাটা তোমাদেরই। আজকের আমাদের কথা বলার অধিকারই নাই, কথা বলবার তোমরা, আমরা তোমাদের কথা আজকে শুনবো, এবং আমি আশা করব এই খেলায় তোমরা রেগুলার খেলবা, যেন তোমরা কথা বলতে পারো, আমরা যেন বোকার মতন শুনি। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সিঙ্গাপুরে বসে বাংলাদেশে হামলার পরিকল্পনা, টার্গেট বিজিবি, র্যাব, নেভি, সংসদ সদস্য, গণমাধ্যম। 8 বাংলাদেশি আটক, ফেরত পাঠানো আরো 5 জনকে আটক করা হলো ঢাকায়। 71 মানবতা বিরোধী অপরাধে কিশোরগঞ্জের শামসুদ্দিন সহ 4 জনের ফাঁসির আদেশ, 1 জনের আমৃত্যু কারাদণ্ড। নিজামীর রায় পুনর্বিবেচনার আপিলের আদেশ 5ই মে। অধ্যাপক রেজাউল করিম হত্যার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মহাসমাবেশ, যোগ দিয়েছেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পদ্মা সেতুতে রেল সংযোগ সহ 9টি উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন, ব্যয় ধরা হল 44,000 কোটি টাকা। এবং এলপি গ্যাসের সিলিন্ডার কিনতে গ্রাহককে গুনতে হচ্ছে সাধ্যের অতিরিক্ত টাকা, প্রয়োজন বাজার মনিটরিং। সরকার নীতি মেনেই এগোচ্ছে, জানালো মন্ত্রণালয়। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।